নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম শাকিন সারিসুরি নাটক। শাকিন সারিসুরি নাটকের আমরা দেখছিলাম হচ্ছে 36 থেকে 41 এপিসোড। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রামের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আর ঝামেলাটা যাকে নিয়ে শুরু হয়েছে তার হচ্ছে শেফ আলী। কারণ শেফ আলীকে একজন জাপান ডাক্তার ভালোবাসে, ওদিকে বিয়ে ঠিক হয়েছে রঞ্জুর সাথে। আবার এখন মন্ডল বলছে যে বিয়ে দেবে হচ্ছে মান্নানের সাথে। এইবার আজকে রঞ্জু কি করে, আর আজকের ভিডিও শেষে কিন্তু একটা অসাধারণ মেসেজ আছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তোমার বাপ তো তোমার সাথে আমার বিয়ে দিবে চায় না। কাক তুমি বুঝে কবা যে রওশন ভাই স্যার আমি কাউকে বিয়ে করবো না। এসে গেছে সাবাস, আজ ভাই চলে এসছে। শাড়ি নিয়ে এসছে, আতর আতর। এদিকে জাপান ডাক্তার চলে এসছে। কি ব্যাপার? ধবধবে পাঞ্জাবি, মিষ্টির হাড়ি, কনে যাচ্ছে? রঞ্জুয়ে ডাক্তার যে কুত্তে মারা ইনজেকশন দিবার চায়, আর মান্নান যদি মরে যায় তাহলে তো মারার কাছে পড়ে যাবি না। মাটার কাছে পড়ে যাবেন? মাটার কাছে পড়ে গেলে তুই সাক্ষী দিয়ে ডাক্তারকে ফাঁসি দিস, হয়েছে তো? এ রঞ্জু, হঠাৎ করে ডাক্তার তোর ফেরেন হইলো কেবা করে? ডাক্তারের ফ্রেন্ড ভালো হয়েছে, তোর মতো তারে মন্ডলের চামচামি করতেছে না। তোর মারে খবরটা জানাতে হবে, তোর মারে খবরটা কয়ে তোর একটা জাতা খাওয়াতে হবে। এ লঞ্জু, কি হয়েছে? এ লঞ্জু, কি হয়েছে? আসি গেছে আসামি শালা হাজির। কিটা? ওই শালা মন্নান চলে আইছে। হ্যাঁ, দেহি রসগোল্লার হাড়ি হাতে নিয়ে হাঁটতে আসতেছে। আর শালা গায়ে পায়ে হাতে মুখে বগলে আতর মাখতেছে। চল জামাইরে জামাইয়াদের করে আসি। আচ্ছা ডাক্তার, তোমার কাছে কুত্তে মারা ইঞ্জেকশন আছে? না রে ভাই, ইনজেকশন তো নাই। ভাই রে, প্যাকের মধ্যে দেখো না। না রে ভাই, অবিশ্বাস করো, ব্যাগের ভিতরে নাই তো ইনজেকশন কইলাম। রঞ্জু, ইঞ্জেকশন লাগবে না, আজকে চল মলম দিয়ে কামড়া সাইডে আসি। গোলামের মাথা খারাপ হয়ে ডাক্তার, গেছে। তুমি কিন্তু আমরা ঠিক করলে না। মান্নান যদি মরে যায় তুমি কিন্তু দায়ী থাকবে। এই গুলাম, তুমি কি আমার ফেরত দিচ্ছাও নাকি? তুমি কি মন্ডলের কাছে আমার নামে নালিশ করবে? করো গা, তাতে আমার কি যায় আসে? তুমি তো একটা ভিলেনি করতে চাও, সেটাকে আমি বুঝি না। বাজে চাও কনে ঘর। বাজে যাওয়ার কথাটা। ও ভাই রে ভাই, সত্যি এর আনন্দ দেখুন, লাফি লাফি আসছে, দিল মনে হচ্ছে। এ ধরে নিচ্ছে। এ চোখে বড় পানি গেছে। যা মিষ্টি মিষ্টি পড়ে গেছে। মিষ্টিটা খেয়ে নে। আমরা আসবে। সবচেয়ে বেশি সাহস দিতে আমি তোকে কিচ্ছু দেখতে ওরে দীপালি রে, ওরে আমার কি হয়ে গেল রে, ওরে আমার কি দেখে রে, আমার লোক টাকা হয়ে গেল রে। ঝামেলা এখনো মেটেনি নাকি? হয় না, মনে হচ্ছে তো এর তো কি সাজে গুজে ফুলবাবু সাজে কোনে যাওয়া হচ্ছে শুনি? গায়ের উপর যাচ্ছি, নতুন করে মনে করে একটা ভেজাল বাড়তিছে। তা আপনি চেয়ারম্যান সাহেব কি সেই ভেজাল মিটাবে যাচ্ছেন? ঠিক আছে, যান, কোনো অসুবিধা নেই। তো তার আগে আমার দুখান কথা জিজ্ঞেস করবার ছিল চেয়ারম্যান সাহেব। আচ্ছা কি কথা কও? তোমার বিধব্যে বৌদির ঘর থেকে তো ভালোই তরকারি সম্বারার গন্ধ আসে, বিষয়টা কি? আচ্ছা সে কথা আমাকে জিজ্ঞেস করতে চাও কে? তোমার কথা মতন আমি তাকে
খোরপোর সব বন্ধ করে দিছি। ও তুমি দিচ্ছ না, তাহলে কি ভূতে তাগরে করে চাল ডালের যোগান দিচ্ছে? ভূত না হোক, ভগবানই একটা ব্যবস্থা করতেছে। হ্যাঁ ভগবান যখন মুখ দিয়েছেন, আহারের ব্যবস্থা তো তিনি করবেনই। ওই যে কথায় আছে না, মুখ দিয়েছেন যিনি, আহার যোগান তিনি। ওরে বাপ রে বাপ, চোরাগারি মনে হয় হঠাৎ করে ভগবানের প্রতি খুব ভক্তি শুদ্ধ পারে গেল। ভুল বললে বাসন্তী, ভগবানের ভক্তি শ্রদ্ধা আগের মতোই আছে। আরে ভক্তি না হলে কি কাম হয় নাকি? যাকে তোমার কথা কি শেষ হয়েছে? কে আমার সামনে থেকে সরে যাবার পারলে মনে হয় বাইসে যাস? দমকি বন্ধ হয়ে আসতেছে? হ্যাঁ কি কথা বলছো আমার? শালা, গলা বলে গায়েটা নতুন যাই বলে তার থেকে ওর কপালে দুঃখ আছে। এটা কিন্তু ওটা খুব মানে বাবা জংশন এরা আবার চিন্তায় পড়েছে। সাল পাল তো আমাকে রে কাউ কোনো গিরাজি করছে না, যখন যার যা মনে নিচ্ছে তাই কবিরে ফেলাচ্ছে। কিলো পড়েছে এখন। আগেরে ধরো হাত পা লম্বা হয়ে গেছে, কোনো কাম করার আগে বুড়েগের সাথে পরামর্শ করা লাগে না। আমরা বাতিলের কাটায় চলে গেছি। বাতিল হয়ে গেলে তো তাও বাইচা যায়, সময় মতো তো সব ভেজাল এসে এই বুড়া গেড়ে ঘাড়েই পড়ে। কনেই বলা নেই এত বড়টা কাণ্ড যে ঘটে গেল, এখন কিটা সামলাবি নি? তোমরা কি মনে করো ওই মণ্ডলকে সহজে সারিয়ে দিবি নি? আরে থাও, এখন ওইসব চিন্তা করে কি হবি? হ্যাঁ, এ পড়েছে জ্বালা। আমার তো মনে হয় সাওয়াল পাল যা করিছে ভালোই করিছে। কামটা যে খারাপ করেছে সে কথাও কেউ করছে না, কিন্তু হজম তো করা লাগবে। কাল সকাল হতে না হতে যখন বিশাখালীর মণ্ডলের বাড়ি থেকে ডাক আসবেনি, তখন সামনে খাড়ায় কি কবিনি, সে কথাটা চিন্তা আরো লাগবে। টাকা নিতে সেখানে যাওয়া লাগবে, সে কথার তো কোনো মানে নাই জংশন। তুমিও দেখি সাল পাওয়ালের মতো কথা কওয়া শুরু করলে। কিন্তু ওখানে গিয়ে কিন্তু সাওয়াল পাল যা কইছে তাই ঠিক আছিল, ওগরে কথাই শোনা লাগবি। হ্যাঁ, তুমি তো এখন অবা গরম গরম কথা কবে। মণ্ডল তার হাইলের সাথে তোমার বিটির বিয়া পাকা করেছে, এখন তো তোমার গাও জ্বলতেছে। হ্যাঁ, তা তো জ্বলতিস। এই, যার হয় সে ভাবিছিলাম আমার বিটি শিফালির সাথে মান্নানের বিয়ার কথা শুনে তোমারও গা জ্বলতিছে, তা তো বুঝার পারি না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এরা তো এর তো গায়ে জ্বালা ধরছে। এই রে পায় কি নাকি গোলাম ওখানে পৌঁছে গেছে। ওই দেখ, কেন হচ্ছে পা ধরে কি করতে? ওই নিয়ে গেছে। ওখানে ভালো হওয়ার চেষ্টা করে। মন্ডল সাহেব, আমার চোখ মন্ডলের কি কিন্তু জল ভয় হয়ে মতো গেছে। কানা হয়ে গেল নাকি? আমার চোখে কি খেজুরির কাটা ফুটা দিতে মন্ডল সাহেব? চুপ কর তো, খেজুরি কাটানা ধুলার ডিম সোহে একটু মলম ঘষা দিছে। শোন, ঢাকা শহরে এইরকম সোহে হর হামাশায় মলম দেখছে, দেখতো তুই কথায় কথায় ঢাকা শহরের স্বপ্ন দেখাচ্ছে তো। তোর কথায় আমার গাছ কাটার বাড়ি করতেছে। মন্ডল সাহেব, আপনি থানায় খবর দেন, সারি সারি গাছ সব চালার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করে দেন, বান্ডিলি আসে। ওরে আমার ভাই রে, সারিসরি গ্রামে বিয়ে না করতে তোমার সব লোক সালা হয়ে গেল না? তো হয়তো তো তোর কি হ্যাঁ? আমার চোখ কানা হয়ে যাচ্ছে তো জানি তো তোর ফুর্তি লাগতেছে তাই রে? হয়, আমার তো ফুর্তি লাগতেছে, তবে তুই না মরতে ভূত হয়ে যাস। চিন্তায় পড়ে গেছে, দেখেছেন? আমার একটু মলম সোয়া গেছে, আর এইসব দিলে বাহাদুরি দেবে, যাও না? মন্ডল সাহেব, আপনি কেটে আসছেন, আপনি কি শুনতেছেন ও কি করছে? আমি এনে মরে যাচ্ছি আর আমার ঘরের শত্রু কি করছে শুনতেছেন? চুপ করে তো। কারে গোলাম, ঘটনা ঘটার সময় কিডা কিডা ছিল রে? ঠিক করে কত? আমি সত্যি করে করছি মন্ডল সাহেব, আমি ঘটনা কিছুই জানি না। আমি কবেরই পারবো না কামটা কিটা করলো। উইয়ের কাছে কি শুনবেন মন্ডল সাহেব? আমার কাছে শুনেন, আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। ওই যে খ্রিস্টানের বাচ্চা আছে না একটা, আপনার কাছে দাদন না, ওই শালা ছিলে, আর ওই সাথে একটা ছিলে, ও দেখলে চিনবো আমি, খবর মারবো কিটা, কিন্তু নাম খবর মারবো না মন্ডল সাহেব। আচ্ছা, এই চোখ কানা করার মলম তোরা কোথায় পাচ্ছি? এই মলম তো আমাদেরই গায়ে বানায়, ওই শেফালি আছে না, যাক মান্নান ভাই বিয়ে করবার চাইছে, সেই তুই মলমের কারিগর। খুশ ওখানে শেফালি করে। তোরা এতদিন একটা কামের মতো কাম করিস। হ্যাঁ, আমার তো তোরা দুজনে দুইখান মোবাইল গিফট করতে ইচ্ছে করতেছে। কাম তো ভালো করিছে, কিন্তু এরপর কি হবিনি চিন্তা করিস? মন্ডল কি এমনি এমনি ছেড়ে দিবিনি? তোরা খামাখা ভেজাল বাতাস। তুমি কিন্তু মান্নানের পক্ষ নিয়ে কথা করছো, বেদাল কিটা লাগাইছে? মান্নানের কত বড় সাহসে ছাপালে বিয়ে করবার চাই? আরে আমার উপর রাগ হচ্ছে কে? আমি কিসের জন্য মান্নানের পক্ষ করবে?
আমি করছিলাম ওই মণ্ডলের কথা। সে যদি গুণাক্ষরেও জানবার পারে যে এই ঘটনার সঙ্গে রিগান জড়িত, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই কিসের সর্বনাশ হবে? আমি তো মনস্থির করেছিলাম আমি মন্ডলের সঙ্গে মলম কষে দেবো। মন্ডল কত বড় জমিদার হয়েছে, আমাকে মগাছা ছেড়ে ডাইকে নিয়ে কয় যে শেফালির সাথে মান্নানের বিয়ে দেওয়ার কথা। আমার গায়ের মায়া শেফালি কি গরু ছাগল হয়েছে নাকি? আরে আমি তো সে কথা অস্বীকার করতেছি রে পাগল। তুই যে কামটা করলু, আমরা যে মণ্ডলের কাছে বাধা সে কথা চিন্তা করবো না? আমরা কি রঞ্জু আর রুতনের মতো স্বাধীন নাকি? তো তোমাকে স্বাধীন এবার নিষেধ করেছে কিনা? স্বাধীন হও, আর মন্ডলের চিন্তা বাদ দাও তো। সে যা করার সেটা করবে, ওটা দেখবো না। আচ্ছা মান্নানের চোখে মলম লাগানোর পরে বাড়ি গেল কেমন করে কথা? বাড়ি যাবে আবার কেমন করে? ওই যে আমাদের ঘরের শত্রু বিভীষণ আছে না, গোলাম তো কাজে করে নিয়ে গেছে। মান্নান জানে সন্দেহটা ঠিকই আছে, এইবার রুইতানি বলে এই মালটাকে আগে সবার আগে জবাই করতে হবে। আমার সব কানা হয়ে গেল আল্লাহ। মন্ডল সাহেব, আমি কি সত্যি সত্যি কানা হয়ে গেলাম নাকি মন্ডল সাহেব? আমি যদি কানাই হয়ে যাই তাহলে আপনি দেখবেন কিনা মন্ডল সাহেব? অন্ত তুই ছাড়া মনে হচ্ছে মন্ডল সাহেবের দেয়ার লোকের অভাব পড়েছে না? একবার চিন্তা করে দেখ যে তুই যদি নিজে কানা হইস তাহলে তোক দেখবে কিনা সেটি ভাবে। এবার কি সর্বনাশ হয়ে গেল ওরে আল্লাহ রে। কেরে হানু, তুই আমার চোখে পানি দেওয়া বন্ধ করে দিল কেন ভাই? মন্ডল সাহেব, ওই গুলাম শালা কিছুতেই ছাড়ে দিবেন না। মুখ চিমনি করেই করলাম আসামি হাজির করা লাগবে। তুই তো খুব হারামি সওয়াল রে। গুলাম যদি তোকে না নিয়ে আসতি তাহলে তুই দহরে পড়ে মর। আর তুই এখন টাকা আটকাবে চাচ্ছিস। গোলাম, তুই আমার সাথে আয় তো। করতে কিনা ওকে বন্ধ করে রেখে ওরও তো এখানে হাত পা বাঁধা না। দেখলু, আমি যা কইছিলাম মন্ডল সাহেব তাই করতেছে। আমাকে অন্য কথা জিজ্ঞেস করছি। বিশ্বাস করেন মন্ডল সাহেব, ঘটনা যেরাম করে ঘটে যাবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আমার মনে হচ্ছে ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেছে। আর এখন তো আমি উপকার করে পরে সে দোষী হয়ে যাচ্ছি। তোর কোনো দোষ নেই, ওই বেকুব মান্নানের কথায় তুই ডরিস না তো। আমি চিন্তা করতেছি অন্য কথা। মগা সর্দারের মেয়া এরকম সাংঘাতিক একটা মলম বানায়, এটা তো আগে জানতাম না রে। তার ওই মলমের তো মেলা চাহিদা মন্ডল সাহেব। আমার মনে হচ্ছে কি এই মান্নান ভাইয়ের চোখে মলম দেওয়ার ঘটনা শেফালি নিজেও জানতো না। আরে মান্নানের চোখে মলম দেওয়ার কথাটা তো বাদ দে তো স্যারা। বিজনেসটা নিয়ে ভাব। মান্নান শাড়ি শুড়ি গায়ে নতুন জামাই হয়ে গেছে, গায়ের সাওয়াল পড়লে তো একটু আর কি মারবেরই পারে। আমিও তো সে কথাই করছি মন্ডল সাহেব। আর গায়ের মুরব্বীরা তো আর কিছু করেনি, তাই না? আর এই মান্নানের চোখে মলম না দিলেও তো এই মলমের কথা আমি জানবারই পারতাম না। হ্যাঁ, মগা সর্দারের এই কারিগর মায়াটাকে তো আমার আরো বেশি পছন্দ হয়ে গেল। শেফালি তো কোনো দিক থেকে অপছন্দের মেয়ে না মন্ডল সাহেব। তারাই তো সংসার চলে। আর মগা চাচা তো সেই কবেই কাম কাজ থেকে রিটায়ার করেছে। আমার তো এরকম একটা সাংঘাতিক মেয়েরই দরকার ছিল। তুই গায়ে চলে যা। মগা সর্দারের কবি মান্নানেকে আক্রমণ করার জন্য আমি কিচ্ছু মনে করি না। তাকে আমি বিয়ের দিন ঠিক করে আমার জানাতে বসছিলাম, সেটার আর দরকার নেই। আমি বিয়ের দিন ঠিক করে দিচ্ছি, আগামী শুক্রবার দিন তার মেয়ের সাথে মান্নানের বিয়ে হবে। এই গেল রাইট করিস। যা। অন্যদিক দিয়ে খেলছে সেটাও বুঝতে পারি, কিন্তু গোলামেরও কিছু করার নেই। জমানো বেতা কান্নার দোয়া জলে কান হয়ে গেছে অনেক দূর। তুমি কোন শালা মান্নানে কিন্তু ভালো করে এবার সাহায্য করেছি। শালা সাহস কত বড়, গোল্লার হার নিয়ে এসে কুটুম বাড়ি না। সে কুটুম বাড়ি আসলে আপনি তার চোখে কি জন্য মলম ঘষে দিবেন? হ্যাঁ, সে আপনি কি ক্ষতি করেছে? তুমি এটা কি কথা করছো সাবালি? তুমি কোন শালা মান্নানের পক্ষ নিচ্ছ? পক্ষ তো নিবই। আপনারা একটা নিরীহ মানুষের চোখে কিসের জন্য মলম ঘষে দিচ্ছেন? আপনাকে না মানা করছি আমার মলম টান দিবেন না, আপনি আবার কিসের জন্য আমার মলম টান দিচ্ছেন? ও মলম চুরি করেছে। আমি তোমার মলম টান দেইনি, রিগান কোন থেকে যেন আনিছে। এও পড়েছে একটা জাতাকলের মধ্যে, যতই হোক সবাই মিলে ওকে নিয়ে টানাটানি করছে। তাই মশাই তোমাকে খুব স্নেহ করে, তাই না বর্দি? হয়, একেবারে আমার বাবার মতো। আমার বাবাও আমার জন্য সবসময় চিন্তা করত। সে তো বাইসে নাই, আমার শ্বশুরও
আমার বাবার মতোই আমাকে নিয়ে সৃষ্টি করে। বর্দা মরার পর তুমি এখানে থেকে কষ্ট না করে বাবার বাড়ি যাও নাই কেন? শোনো প্রেমানন্দ, মেয়ে মানুষ যেখানে যায় তার কষ্টের কোনো কমতি নাই। বাবার বাড়ি গেলে কি আমার দুঃখ যাইতো? বাবা মা কেউ বাইছে না। ভাইয়ের সংসারে গলগ্রহ হওয়ার চাইতে নিজের সংসারেই তো আছি। যত কষ্টই করি এটা তো আমার নিজের সংসার, একটু সান্ত্বনা তো আছে, তাই না? সংসারের যে কি মায়া, সংসার হইলে তখন বুঝবে কবি সাহেব। এই না, সময় না। বাপরে বাপ তোমার মন সত্যি বড়ই জটিল। বন্ধুরা লাস্ট সিনটা দেখলেন, পরের দিন কি হবে বুঝতে পারছেন। একদম এর দিদি কিন্তু সামনাসামনি চলে এসেছে, ওর ভাইকে হাতে নাতে ধরেছে। এবার ওর দিদি কিন্তু সেসব বুঝছে না, ওরা যে ভালোভাবে কথা বলছে এটাকেই কিন্তু ওর দিদি কিন্তু একদম। রাগ হয়ে গেল। আর ওদিকে কিন্তু মন্ডল সাহেবের একটা চরিত্র দেখলেন, কি সুন্দর নিজেকে ঠান্ডা মাথায় খেলছে। ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিল। শেফালিকে আরো পছন্দ করার কারণ সে কিন্তু শেফালিকে ওয়ার্কিং লেডি দেখে নিয়েছে, কারণ সে কিন্তু বাড়িতে মলম বানিয়ে তার সংসারটা চালায়। আর মন্ডল সাহেব এরামই একটা লোককে কিন্তু নিজের বাড়িতে রাখতে চাইছে। আর আপনারা এটা কখনোই ভুল করবেন না যে সে মান্নানের বিয়ে দিচ্ছে, সে কিন্তু নিজের মানে স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এটাই তার মান্নানের মানে মুখ্য উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য এবং সেটা কিন্তু গোলাম ধরতে পারিনি। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট করুন। আর যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে এই ধরনের ভিডিও দেখতে লাইক করে, তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই নাটকেরই অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।